ওকে, সো আমরা লাস্ট ক্লাসে ইনক্লাইন্ড প্লেনে কম্পোনেন্ট কিভাবে ডিভাইড করা লাগে ওইটার একটা প্রসিডিওর শিখছিলাম। সো এখন আমরা ওইটার উপরে এক্সপ্যান্ড করব, দেখবো যে এই রিলেটেড কিছু ম্যাথ দেখবো আর কি বেসিক্যালি। দেন আমরা নিউটনস ল গুলা নিয়ে কিছু কথাবার্তা বলবো, এন্ড নিউটন ল এর কতগুলি পেয়ার আছে, তো এই পেয়ার গুলা নিয়ে একটু হালকা ডিসকাস করে এগুলা লিস্টিং করে দিব। এই পেয়ারিং এর ব্যাপারগুলো এটা আসলে স্টুডেন্ট বুকে লেখা নাই, বাট দিস ইজ ভেরি ভেরি ভাইটাল টু ডুইং ম্যাথস। যে তোমাদের যখনই নাকি কোনো ফোর্স রিলেটেড ম্যাথ করতে দিবে, ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামটা বোঝা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো ওই ব্যাপারগুলো আমরা নিউটনস লজ অফ মোশন যত ভালো মতো বুঝবো তত ভালো পারবো আর কি। ওকে, সো আমরা ফার্স্টে ইনক্লাইন প্লেন রিলেটেড কয়েকটা একটু ছোট ক্যালকুলেশন করে নেই, তাহলে আর কি আমাদের নতুন কিছু আর শেখা হবে না আজকে। মেইনলি যে কাজটা করা হবে, লাস্ট দিন যে সব কম্পোনেন্টে ডিভিশন শিখছিলাম ওগুলা রিলেটেড এখন জাস্ট কয়েকটা ভ্যালিউ দিয়ে দিব, তাহলে যেন ওই রিলেটেড ম্যাথ করতে পারি। ঠিক আছে, সো লেটস সি। তো এখানে আমাদের কাজটা কি, আমরা একটা ইনক্লাইন প্লেন আঁকবো। So this is an inclined plane. This is an object. এখন এই অবজেক্টের ওয়েট আছে নিচের দিকে, অ্যাঙ্গেলটা হলো থিটা, নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কি হবে, পারপেন্ডিকুলার টু দা প্লেন, যে এই প্লেনের সাথে কন্টাক্টে আছে তার সাথে কি হবে, পারপেন্ডিকুলার। তো এই হলো নরমাল রিঅ্যাকশন ফোর্স। এখন আমি একটা জিনিস বললাম, মনে করো কি বললাম, the surface is frictionless। তো তাহলে কোনো ফ্রিকশন নাই, তো তার মানে কি করবে, কোন একটা অবজেক্ট এরকম ইনক্লাইন প্লেনে রাখলে পরে সে পিছলায় নিচে পড়ে যাবে, তাই তো লামিয়া? যে কোন একটা অবজেক্টকে এরকম একটা ফ্রিকশনলেস সারফেসের উপর রাখলে তখন কি করবে, সে স্লাইড করে নিচে পড়ে যাবে না? স্লাইড করে নিচে পড়বে কেন? স্লাইড করে নিচে পড়বে বিকজ ওয়েটের আমাদের একটা কম্পোনেন্ট আছে কোন দিকে, প্যারালেল টু দা প্লেন, দ্যাট ইজ ডাউন দা প্লেন, তাই না? যে প্লেনের নিচের দিকে টেনে কি করবে, অবজেক্টটাকে নিয়ে আসার ট্রাই করবে। সো ফার্স্ট অফ অল লেটস ডু সামথিং, আমরা কয়েকটা ইনফরমেশন দেই। আমি এই ম্যাথটা পুরোটা করাই দেবো, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে আসলে কেমন কি। এটা খুবই ইজি একটা ম্যাথ, লেটস সি আসলে কি করা যায়। সাপোজ কি বলি, the angle to the horizontal is suppose 30 degree. Okay, nearly frictionless বলা যায়, ফ্রিকশন থাকে কিন্তু কম আর কি, বেসিক্যালি ওরকম। থিটা 1 হলো, ইয়েস ফারান, যে তোমার থিটা যদি 0.00001 হয় তাইলে পরেও তো দেয়ার ইজ আ সার্টেন ইনক্লাইনেশন, তাইলে পরেও স্লাইড করে পড়বে। ফ্রিকশনলেস মানে সে ধরেই রাখতে পারবে না একদম, যত কমই তোমার অ্যাঙ্গেল থাকুক না কেন পড়বেই আর। আচ্ছা, সো তাহলে অ্যাঙ্গেল টু দ্য হরাইজন্টাল ইজ 30 ডিগ্রি। ওকে, এন্ড আরেকটা ইনফরমেশন বলে দেই, আরেকটা ইনফরমেশন কি, mass, the mass of the box is কত দেওয়া যায়, 5 কিলোগ্রাম। ওকে, তো 5 কেজির একটা বক্স 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন করা একটা প্লেনের উপরে আছে, এন্ড সাপোজ আমি একটা ডিসটেন্স দিয়ে দিলাম, কি ডিসটেন্স, এই বটম অফ দা প্লেন থেকে এতটুকু, ঠিক আছে, বটম অফ দা প্লেন থেকে এতটুকু এই ডিসটেন্সটা আমি দিয়ে দিলাম, কত দেওয়া যায়, সাপোজ 10 মিটার। ওকে, আর তার ইনিশিয়াল ভেলোসিটি হলো 0। The inclined or slant distance is
10 meter and the box is initially at rest. ওকে, আচ্ছা। সো এখন এখানে থেকে অনেকগুলি টাইপের কোয়েশ্চেন আমাদেরকে করতে পারে, ঠিক আছে। ফার্স্ট অফ অল মনে করে এরকম কোয়েশ্চেন করলো, আমি কয়েকটা কোয়েশ্চেন লিখি, স্যাম্পল কয়েকটা কোয়েশ্চেন, এত পেঁচানো টেচানো কোয়েশ্চেন এগুলো তোমাদের M1 এ আসবে, ঠিক আছে। ফিজিক্সে খুবই ছোট ছোট ইজি ইজি ম্যাথ আসবে, ওগুলা নিয়ে আমাদের কোনো প্রবলেমই হবে না, বাট M1 এও যেন তোমাদের কোনো প্রবলেম না হয় অমন ভাবে আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো এখানের মধ্যে কাজগুলো কি আমি ভেঙে ভেঙে কোয়েশ্চেন গুলা বলি। ফার্স্ট অফ অল এরকম বললো, suppose what is the value of normal reaction force, ঠিক আছে। নরমাল রিঅ্যাকশন ফোর্স এর ভ্যালু চাইলো। এরপরে কি, আচ্ছা আমি একটা একটা কোয়েশ্চেন করে দেন ওইটার অ্যানসারটা করে দেই, তাহলে ভালো হবে আর। আচ্ছা, তো এখন কি জিজ্ঞাসা করলো আফিফ, কোয়েশ্চেনে বললো যে নরমাল রিঅ্যাকশন ফোর্স এর ভ্যালুটা কত এটা বলো। সো এখন আমরা কি জানি যে নরমাল রিঅ্যাকশন ফোর্স কিসের সমান হবে? আমরা লাস্ট ক্লাসে একটা জিনিস দেখে আসছিলাম, তাই না, যে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কার সমান হয়? দা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ ওয়েট, ঠিক আছে। শুধু ওয়েট বললে ভুল যাবে এখন, ওকে আফিফ। নরমাল রিঅ্যাকশন ফোর্সটা একদম পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ ওয়েট, এক্স্যাক্টলি তাজওয়ার, যে mg cos থিটা এটা সমান হবে। ভেরি গুড। সো তাহলে এখন আমরা এখানের মধ্যে কাজটা কি করব দেখো। সো ফার্স্টে এখানের জন্য বলবো এরকম অ্যানসার, নরমাল রিঅ্যাকশন ফোর্স ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ ওয়েট, যে কম্পোনেন্ট অফ ওয়েট পারপেন্ডিকুলার টু দা প্লেন, এইভাবে লিখি তাহলে সুন্দর হয়। নরমাল রিঅ্যাকশন ফোর্স ইজ ইকুয়াল টু কম্পোনেন্ট অফ ওয়েট perpendicular to the plane. So তাহলে আমরা কম্পোনেন্টটা একটু ডিভাইড করে ছোট করে দেখাই দিই। So তাহলে this is the theta, so this is w cos theta and this is w sin theta, তাই তো? এই ব্যাপারটা আমরা লাস্ট ক্লাসে তো এতটুকুই যা শিখছি, সো এটা সবার মনে থাকা উচিত। সো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ ওয়েট যে প্লেনের সাথে পারপেন্ডিকুলার, ওটা কি w cos theta। সো তাহলে এখানের জন্য ব্যাপারটা কি লিখবো, we will say this, কি জিনিস, তো তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্স ইজ ইকুয়াল টু w cos theta। এখন ওয়েট কিভাবে বের করব, ওয়েট মানে তো mg, তাই না। তো এখন m কত, m হলো 5 কিলোগ্রাম, আর জি এর ভ্যালু কত, আমরা তো এ লেভেলসে উঠে গেছে, এখন কি জি এর ভ্যালু 10 ধরবো রিদাকা? এখন জি এর ভ্যালু আমরা কত ধরবো ফিজিক্সের জন্য, মনে আছে? জি আমাদের এখন আর 10 ধরবো না, আমরা ধরবো 9.81। ভেরি গুড। সো তাহলে the value of g will be 9.81 আর থিটার ভ্যালু কত দিয়ে দিয়েছি, 30 ডিগ্রি। সো এটা একজন একটু ক্যালকুলেটরে বসায় বলো তো কত আসে ভ্যালুটা। 42.5 42.5 নিউটন। ওকে, সো তাহলে দিস ইজ দ্য ভ্যালু অফ নরমাল রিঅ্যাকশন ফোর্স। এটা বের করা কোনো ব্যাপারই ছিল না। এখন বললো কি জিনিস, what is the component of weight parallel to the plane, যে প্লেনের সাথে প্যারালেল ওয়েটের যে কম্পোনেন্টটা, ওই ভ্যালুটা কত হবে এটা বের করতে বলছে। তো তাহলে প্যারালেল টু দা প্লেন কম্পোনেন্ট কোনটা হবে, দিস ওয়ান, যে w sin থিটা যেটা। তো তাহলে এই ভ্যালুটা কত আসে, লেটস সি। সো অ্যানসার, component
of W parallel to the plane is equal to W sin theta. So mg sin theta basically. So m হলো 5, g হলো 9.81 আর এটা হলো sin 30 ডিগ্রি। সো এই ভ্যালুটা কত আসে? 24.5. 24.5 নিউটন। ওকে, সো এখন এখানে যদি একজনকে জিজ্ঞাসা করে, এটা কাকে জিজ্ঞাসা করা যায়? লেট মি সি। আরিয়ান, আরিয়ান বলো তো যে what is the resultant force acting on the box? বক্সটার উপরে কি কোনো রেজাল্টেন্ট ফোর্স কাজ করতেছে নাকি না বলো তো ফার্স্টে আরিয়ান। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সাইমা বলতে পারবা যে is there any resultant force acting on the box? বক্সের উপর ফোর্সেস গুলি যদি আমরা খেয়াল করি, দেখো কাজটা কি। The two forces that were acting on the box were weight and normal reaction force. So এখন ওয়েটটাকে তো আমরা কি করছি, ওয়েটটা since it is not perfectly, আচ্ছা কথা কেটে কেটে আসতেছে, বাকিরা কি ঠিকমতো শুনতে পাচ্ছ নাকি কেটে কেটে আসতেছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সো তাহলে মেবি সাইমার একটু ইন্টারনেটে প্রবলেম হচ্ছে, সমস্যা নেই। সো দেখো ইনিশিয়ালি আমরা নরমাল রিঅ্যাকশন ফোর্স আর ওয়েটটাকেই নিতেছিলাম, ইয়েস এই দুইটাই আসলে যে দুইটা ফোর্স কাজ করতেছে অবজেক্টের উপর, ওকে ভালো কথা। কিন্তু ওয়েটটা কি নাই, the weight is not perfectly parallel to the plane, not perfectly perpendicular to the plane. সো আমাদের কি করা লাগতেছে এখানে আরাফাত, ওয়েটটাকে দুইটা কম্পোনেন্টে ডিভাইড করা লাগতেছে। সো তাহলে what are the two components of weight? W cos theta and W sin theta. সো এখন দেখো W cos theta টা কার সমান আরাফাত? W cos theta is equal to normal reaction force, তাই না? তো তাহলে normal reaction force is equal to W cos theta. What about this one? W sin theta টা কি হইছে? W sin theta টার অপোজিটে কি কোনো ফোর্স আছে? না। W sin theta টা কি হবে তাহলে? আনব্যালেন্সড ফোর্স না, যে সে একাই জাস্ট প্যারালাল টু দা প্লেন কাজ করতেছে, তাই তো? সবাই কি ব্যাপারটা বুঝতে পারতেছো কি বলতেছি? আরিয়ান খেয়াল করো জিনিসটা কেমন, যে আমরা কেমন একটা কথা বলতেছি। ব্যাপারটা হলো এরকম, সাপোজ তোমাকে যদি আমি ডায়াগ্রামটা এমন ভাবে এঁকে দেখাই, দেন আমি আবার তোমার কোশ্চেনটা ফেরত আসতেছি, খেয়াল করো। সো হোয়াট ইফ আওয়ার ডায়াগ্রাম ওয়াজ সামথিং লাইক দিস, যে আমরা এতদিন y and x কম্পোনেন্ট নিয়ে কাজ করছিলাম না, খেয়াল করো। সো সাপোজ there was a force called normal reaction acting in this direction, and normal reaction force was equal to 42.5. Sorry. And এই অবজেক্টের উপর আরেকটা ফোর্স কাজ করতেছে, কি ফোর্স? ওয়েট। কোন দিকে? এমন একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে, ওকে। and the weight is creating an angle of 30 degree with the negative y axis. সো এখন দেখো আরিয়ান, এই ওয়েটটাকে তাহলে তুমি কি করবা? দুইটা কম্পোনেন্টে ডিভাইড করবা। তো তাহলে ওয়েটের দুইটা কম্পোনেন্ট কি কি হবে? এইটা এন্ড এইটা। সো এখন ওয়েটকে আমরা দুইটা কম্পোনেন্টে ডিভাইড করে ফেললাম, কি কি? সরি, W cos theta আর এটা হলো W sin theta। এখন দেখো এই দুইটা ফোর্স আরিয়ান, W cos theta and normal reaction force সমান সমান। সো তাহলে y ডিরেকশনে কি হয়ে গেল? ফোর্সেস গুলো ব্যালেন্সড হয়ে গেছে না? হ্যাঁ মাহিন, যে আমরা যদি ওই অ্যাঙ্গেলটা নেই, যে ওয়েটটা
ওয়েটের সাথে পারপেন্ডিকুলার টু দা প্লেনের অ্যাঙ্গেল যদি নেই ওটা থিটা ডিগ্রি আসে, এটা আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম। আচ্ছা, তো এখন দেখো আরিয়ান, ভেরি গুড। তো তাহলে ভার্টিক্যাল ফোর্সেস আর ব্যালেন্স, কিন্তু ডাব্লিউ সাইন থিটাটা কি হরাইজন্টাল ডিরেকশনে, তাকে অপোজ করার মতো কি টুয়ার্ডস লেফট কোন ফোর্স আছে? সো তাহলে সে একাই কি হবে, আনব্যালেন্সড ফোর্স হবে না? সো তাহলে ডাব্লিউ সাইন থিটা ইজ দা আনব্যালেন্সড ফোর্স অ্যাক্টিং অন দা অবজেক্ট, তাই তো? এই সেম জিনিসটাই কি করা হয়েছে, এই সেম জিনিসটা জাস্ট তোমার এই ডায়াগ্রামটার মধ্যে এমন ভাবে করা হয়েছে। কি কাজ? এই জিনিসগুলো মুছে দেই। এটা আমরা এক্স এন্ড ওয়াই কোঅর্ডিনেটে দেখাইছি, তো এই সেম জিনিসটা তোমার এখানের মধ্যে কাজ করতেছে, খেয়াল করো। দেখো এই যে ওয়েটটা যে ছিল, এই ওয়েটের পারপেন্ডিকুলার টু দা প্লেন কম্পোনেন্টটা কি করছে, নরমাল রিঅ্যাকশন ফোর্সকে ব্যালেন্স করে ফেলছে। কিন্তু ওয়েটের যেই প্যারালেল টু দা প্লেন কম্পোনেন্টটা আছে, কোনটা, ডাব্লিউ সাইন থিটা, এটা কি সে ডাউন দা প্লেন কাজ করতেছে, কিন্তু আপ দা প্লেন কোনো ফোর্স নাই। সো তাহলে দিস ফোর্স উইল বি অ্যাক্টিং অ্যাজ হোয়াট, দিস ফোর্স ইজ দা আনব্যালেন্সড ফোর্স অ্যাক্টিং অন দা অবজেক্ট। বুঝতে পারতেছো আরিয়ান? So তাহলে this W sin theta is the unbalanced force. So তোমাকে কোয়েশ্চেন এমন করবে না যে W sin theta টা কি আনব্যালেন্সড ফোর্স নাকি না, তোমাকে কি কোয়েশ্চেন করবে, তোমাকে কোয়েশ্চেন করবে এরকম যে সরি, what is the acceleration of the box down the plane? তো যখন এনাকে তোমাকে অ্যাসেলারেশনের কথা জিজ্ঞাসা করছে, হোয়াট কামস টু ইওর মাইন্ড, যে অ্যাসেলারেশন কার জন্য হয় রাফিন? অ্যাসেলারেশন অকার্স বিকজ অফ আনব্যালেন্সড ফোর্স, তাই তো? এক্স্যাক্টলি ফারহান, এটা আসবে আমাদের একটু পরে। সো ফার্স্টে যে কথাটা জিজ্ঞাসা করতেছে কি জিনিস, যে অ্যাসেলারেশনের কথা বলছে মানে হোয়াট ইউ উইল হ্যাভ টু লুক ফর, ইউ উইল হ্যাভ টু লুক ফর আনব্যালেন্সড ফোর্স, যে আনব্যালেন্সড ফোর্সটা কোনটা, অর আনব্যালেন্সড ফোর্সটা কত, অবজেক্টের উপরে কত ভ্যালু অফ রেজাল্টেন্ট ফোর্স আর আনব্যালেন্সড ফোর্স কাজ করতেছে, এই ভ্যালুটা বের করা লাগবে। সো তাহলে আমাদের যে কনসেপ্টটা থেকে বোঝা লাগবে, কি বোঝা লাগবে, যে দা component of weight that is parallel to the plane, this is acting as the unbalanced force, তাই তো? সো তাহলে আমরা কাজটা কি করব, খেয়াল করো, অ্যানসার W sin theta is the unbalanced force, the unbalanced force, sorry, acting on the box we know, আমরা কি জানি, F equal to ma, এই যে F equal to ma যে আমরা লিখি, এই F এর সামনে অনেক সময়ে অনেকগুলা বইতে তোমরা এমন দেখবা, মার্ক স্কিমেও এমন একটা সিম্বল দেখবে। এই সিম্বলটার মানে কি জানো? সবার জানার কথা, এটা আমরা এপিজিপি তে সব করে আসছি, তাই না? এই সিম্বলটা হলো সামেশন, ঠিক আছে? ইয়েস, সিগমা, যেটা বেসিক্যালি কি বোঝায়, যে সামেশন বোঝায়, ঠিক আছে? এটা বোঝায় আমাদের সামেশন, সরি, এন্ড সিগমা এফ, এটার মানে কি, সিগমা এফ মানে হলো সামেশন অফ ফোর্স অর আনব্যালেন্সড ফোর্স বোঝায়, ঠিক আছে? অনেকজনই যারা ও লেভেলস থেকে পড়ে আসে, অনেকজনই তারা এই ব্যাপারটা জানে না, তারা জাস্ট পড়ে আসে ফোর্সের ফর্মুলা কি, এফ ইকুয়াল টু এম এ। ইয়েস, এফ ইকুয়াল টু এম এ, দ্যাটস ভেরি গুড, কিন্তু এফটা কিন্তু যেন তেন কোনো ফোর্স না, যে এনি ফোর্স ক্যান নট বি ইকুয়াল টু এম এ। কোন ফোর্স ইজ ইকুয়াল টু এম এ হবে, unbalanced force or resultant force will be equal to mass times acceleration. ওকে, এই ব্যাপারগুলো তোমাদের M1 এ খুবই কেয়ারফুলি ইউজ করতে হবে। এগুলা ব্যাপার তোমরা আস্তে আস্তে ফেস করা উচিত। অলরেডি তোমাদের M1 টিচাররা ক্লাস শুরু করে দেওয়া উচিত, সো ওখানের মধ্যে বেসিক্যালি তোমরা ফেস করতে পারো অলরেডি, জানি না।
সো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি দেখো, আনব্যালেন্সড ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাসেলারেশন। সো তাহলে হোয়াট উইল বি দ্য অ্যাসেলারেশন, আমাদের তো অ্যাসেলারেশন বের করা লাগবে। সো অ্যাসেলারেশন উইল বি ইকুয়াল টু unbalanced force divided by mass. So what is the unbalanced force? W sin theta. What is the value of W sin theta? 24.5. So tahole the value of unbalanced force is 24.5 and mass of the object is 5. So tahole এখানের জন্য আমাদের acceleration এর ভ্যালুটা কত আসে একজন বলো তো? Yeah, 4.9. 4.9 meter per second square, right? So তাহলে this is the value of acceleration. ঠিক আছে, আমরা acceleration এর ভ্যালু বের করলাম। নাও এতদিন পর্যন্ত আমরা যা যা শিখে আসছি সবকিছুর আমরা ছোট একটা টেস্ট করে ফেলবো। সো এখন যদি আমি জিজ্ঞাসা করি কি জিনিস, যে what is the velocity of the box at the bottom of the plane, যে সে কি করবে, bottom of the plane or ramp, যে কোনো বলতে পারো। র্যাম্প মানে কি, র্যাম্প মানে হলো যে ইনক্লাইন যে সারফেসটা। ওকে, সো তাহলে এখানের মধ্যে কোশ্চেনটা কি করলাম, যে অবজেক্টটা তো ইনিশিয়ালি রেস্টে ছিল তাই না, এই যে অবজেক্টটাকে ইনিশিয়ালি আমরা 10 মিটার উপরে কি করছি, 10 মিটার উপরে তাকে রেস্টে প্লেস করছিলাম, বাট সিন্স দ্য সারফেস ইজ ফ্রিকশনলেস সে কি করবে, স্লাইড করে নিচে পড়ে যাবে। ওকে, তো ইনিশিয়ালি ভেলোসিটি 0 ছিল, এখন সে কি করতেছে, যত নিচে নামতেছে তত অ্যাক্সেলারেট করতেছে। সো এখন আমাদের কাছে চাইলো কি, হোয়াট ইজ দ্য ফাইনাল ভেলোসিটি এট দ্য বটম অফ দ্য স্লোপ। ইয়েস আরাফাত, এই ইকুয়েশন ইউজ করা যাবে, কিন্তু এখানের জন্য কি আমাদের টাইমটা জানতে হবে না বলো তো আরাফাত? কিন্তু আমাদেরকে টাইমের কোনো ইনফরমেশন দেওয়া আছে নাই। এক্স্যাক্টলি, সো তাহলে আমাদের এই ফর্মুলাটা ইউজ করা লাগবে। সো আরাফাত তো বলে দিছে, লামিও বলে দিছে, ভেরি গুড। সো লেটস সি, আমরা যে সুবাত ইকুয়েশন পড়েছিলাম মনে আছে সবার, আমরা যে ভেলোসিটি টাইম গ্রাফ থেকে যে ডেরাইভ করছিলাম, ইয়েস ওইটা সুবাত ইউজ করব। এখন সুবাত যে ইউজ করব, সুবাতের তো ইকুয়েশন 5টা, তো কোনটা ইউজ করলে আমরা আমাদের ডিজায়ার্ড অ্যানসারটা তাড়াতাড়ি পাবো, এটাই তো আমাদের মেইন শিখার ব্যাপারটা ছিল না। তো দেখো, হোয়াট আর দ্য ইনফরমেশনস দ্যাট উই নো, তো আমরা কি কি জানি খেয়াল করো। উই নো দ্য ম্যাস, বাট ওই ইকুয়েশনে আমাদের তো ম্যাস দরকার নাই। উই নো দ্য অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ট্যাঙ্গেলও দরকার নাই আমাদের। দেন হোয়াট উই নো দ্য ডিসটেন্স। আচ্ছা ঠিক আছে, সো ডিসপ্লেসমেন্ট রিলেটেড ইনফরমেশন জানি, একটা গেল। ইনিশিয়ালি এট রেস্ট, সো ইউ জানি, আর মাত্র আমরা কি বের করলাম, অ্যাক্সেলারেশন বের করলাম। সো হোয়াট আর দ্য ইনফরমেশন দ্যাট উই নো, ফার্স্ট এটা একটু লিস্ট ডাউন করে নেই। সো অ্যানসার লেটস সি। সো এখানে অ্যানসারের জন্য কাজটা কি, কি কি জানি। ফার্স্ট অফ অল উই নো ইনিশিয়াল ভেলোসিটি ইজ 0 মিটার পার সেকেন্ড, ডিসপ্লেসমেন্ট ইজ 10 মিটার, অ্যাক্সেলারেশন মাত্র বের করেছি 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার, এন্ড বের করা লাগবে কি ফাইনাল ভেলোসিটি। সো তাহলে নাইকে এই চারটার মধ্যে অ্যাবসেন্ট কে, টাইম রিলেটেড কোনো ইনফরমেশনই নাই। সো তাহলে সুবাত ইকুয়েশনে টি রিলেটেড যে ফর্মুলাটা ছিল, ওই ফর্মুলাটা কি ছিল, v স্কয়ার্ড ইজ ইকুয়াল টু u স্কয়ার্ড প্লাস 2as, রাইট? তো তাহলে এই ফর্মুলাটা ইউজ করব, তাহলে আমরা ডাইরেক্টলি অ্যানসারটা পেয়ে যাব। সো হোয়াট ইজ দ্য ফর্মুলা, v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। সো লেটস সি, v স্কয়ার ইজ ইকুয়াল টু 0 স্কয়ার্ড প্লাস 2 ইনটু 4.9 টাইমস s হলো 10। তাহলে পরে v ইজ ইকুয়াল টু কত আসে, 9.9 কত, 9.9। হ্যাঁ, ওকে, সো তাহলে 9.9 মিটার পার সেকেন্ড, দিস ইজ দ্য ভেলোসিটি অফ দ্য বক্স এট দ্য বটম অফ দ্য স্লোপ। তো এরকম টাইপের ম্যাথ একদম টিপিক্যাল M1 এর ম্যাথ, বুঝতে পারছো? সো আমাদের ফিজিক্স এন্ড M1 এর অনেকগুলো এরকম সিমিলারিটিস পাবা, যেসব জিনিসগুলো আমরা সামনে আরো দেখবো। ওকে, তো এই ম্যাথটা নিয়ে আমরা ফার্স্টে কি কি কাজ করে আসছি আমি একটু আরেকবার দেখাই। ওকে, তো সবাই একটু এখানে খেয়াল করো। সো হোয়াট ওয়াজ দ্য কোয়েশ্চেন, তো একটা ইনক্লাইন্ড সারফেস কত ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন করা, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন করা,
তো ওরকম একটা সারফেসের উপরে আমরা একটা বক্স প্লেস করছি, যে বক্সের মাস হলো 5 কেজি, এন্ড সারফেসটা একটা স্পেশাল সারফেস বিকজ তার কোনো ফ্রিকশন নাই। ওকে, তো তার মানে এখানে আমাদের ফ্রিকশন নিয়ে ডিল করতে হবে না। এখন কি ইনফরমেশন দেওয়া আছে, অবজেক্টটাকে বটম অফ দ্য স্লোপ থেকে 10 মিটার প্যারালেল টু দা প্লেন উপরে রাখা হয়েছে। তো তাহলে বক্সটাকে যখন আমরা ছেড়ে দিব, রিলিজ করব, তো তখন সে কি করবে, স্লাইড করে 10 মিটার নিচে নামবে আর কি বেসিক্যালি। ঠিক আছে, ভালো কথা। এন্ড সিন্স রিলিজ করতেছি, তো তার মানে ইনিশিয়ালি বক্সটা কিসে আছে, রেস্টে। তো এখন ফার্স্টে আমাদেরকে কোয়েশ্চেন করলো কি, যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ নরমাল রিঅ্যাকশন ফোর্স। এই কোয়েশ্চেনটা আমি ইচ্ছা করে করলাম তাহলে যেন তোমরা বুঝো যে কোন একটা অবজেক্ট যখন একে স্লাইড করে নিচে পড়ে, সে কিন্তু বাউন্স করতে থাকে না, সে কি করে, সিম্পলি পিছলায় নিচে পড়ে যায়। ওকে, তো তাহলে দ্য ফোর্সেস দ্যাট আর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। ওকে, নরমাল রিঅ্যাকশন ফোর্স তো অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস হবেই। এখন ওয়েটের একটা কম্পোনেন্ট পারপেন্ডিকুলার টু দা প্লেন হয়, একটা কম্পোনেন্ট প্যারালাল টু দা প্লেন হয়। সো পারপেন্ডিকুলার টু দা প্লেনের ওয়েটের যে কম্পোনেন্টটা, সে কি করবে, নরমাল রিঅ্যাকশন ফোর্সটাকে ব্যালেন্স করলো। সো তাহলে এই কনসেপ্টটা যেন তোমাদের মাথায় ঢুকে, তো এইটার জন্য ফার্স্টে এই কোয়েশ্চেন করা হয়েছে। কি কোয়েশ্চেন, যে নরমাল রিঅ্যাকশন ফোর্সের ভ্যালুটা কত, কি হবে, the value of normal reaction force will be equal to the component of weight that is perpendicular to the plane, so which is what, w cos theta. তো তাহলে এখানে থেকে আমাদের কত আসলো, 42.5। এটা আমাদের পরে আর কাজে লাগে নাই, লাগতো যদি অন্য টাইপের কয়েকটা কোয়েশ্চেন করতাম, যে তোমাদের M1 এ একটা জিনিস শিখবা আর শিখে ফেলছো অলরেডি, ওইটা নিয়ে আমি একটু কথা বলবো একটু পরে, ফ্রিকশন নিয়ে। তো এরপরে দেখো, what is the component of weight parallel to the plane? So তাহলে parallel to the plane কি হবে, w sin theta টা ওইটা ইজিলি বের করতে পারছি। এখন তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বোঝা লাগবে, কি জিনিস বোঝা লাগবে, you will always have to determine যে কোন একটা অবজেক্টের উপরে কি আনব্যালেন্সড ফোর্স কাজ করতেছে নাকি না। সো তাহলে হাউ টু ডিটারমাইন দ্যাট, আমরা যেরকম কম্পোনেন্টে ডিভাইড করে করে রেজাল্টেন্ট ফোর্স বের করা শিখছিলাম না, এই যে এরকম তোমাদেরকে যে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। সো multiple forces are acting on the object, so এইসব ফোর্স গুলার কি করছি, horizontal and vertical components বের করে করে eventually দেখলাম যে resultant কত ফোর্স থেকে যায়। So this is the resultant force acting on the object, এমন টাইপের। In some cases what might happen, এই যে দেখো এই কেসে যে কোয়েশ্চেন নাম্বার 2 যেটা ছিল তোমাদের হোমওয়ার্কে, ওই কেসে কি হয়েছিল, এমন হয়েছিল যে ভার্টিক্যাল ফোর্সেস ক্যান্সেলড ইচ আদার আউট, তাই না। সো ওয়াই কম্পোনেন্ট গুলো একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, কিন্তু এক্স কম্পোনেন্ট গুলি একজন আরেকজনের সাথে মিলে কি হয়েছে, রেজাল্টেন্ট ফোর্সটা টুয়ার্ডস এক্স ডিরেকশন রাখলো। সো তাহলে ওই ডিরেকশনে আনব্যালেন্সড ফোর্স বের করছি। দেন 3 তে আবার আরেকটা ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন, যে তিনটা কি বলে দুইটা ফোর্স কাজ করতেছে, ওইটার জন্য করলাম। দেন এরকমও কয়েকটা রেয়ার কেস পাবা, কেমন কেস, এগুলো স্ট্যাটিক্স এর কোয়েশ্চেন বলে। ঠিক আছে, তোমাদের M1 এ দুইটা জিনিস আছে, একটা হলো স্ট্যাটিক্স আর একটা হলো ডায়নামিক্স। ওকে, তো স্ট্যাটিক্সটা নাম শুনে বুঝতে পারতেছো যে ওখানে অল দা ফোর্সেস উইল বি ইন ইকুইলিব্রিয়াম, আর ডায়নামিক্সে কি হবে, there will be an unbalanced force acting on the object which will cause the object to accelerate in a certain direction. কোন ডিরেকশন, যেদিকে আনব্যালেন্সড ফোর্স কাজ করে ওইদিকে অবজেক্টটা অ্যাসেলারেট করে আর কি। সো যে কথা বলতেছে দেখো, এই যে এখানে ইভেন্চুয়ালি দ্য ফোর্সেস ক্যান্সেল ইচ আদার আউট, সো তাহলে রেজাল্টেন্ট ফোর্স কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। দেন আমরা এই ইনক্লাইন প্লেনের কম্পোনেন্টের ডিভিশন শিখছিলাম লাস্ট ক্লাসে। আজকে আমরা ছোট একটা ম্যাথ দেখলাম। ফার্স্টে নরমাল রিঅ্যাকশন ফোর্স বের করা, ওয়েটের কম্পোনেন্ট প্যারালাল টু দা প্লেন কি হয়, পারপেন্ডিকুলার টু দা প্লেন কি হয়, এইসব। দেন অ্যাসেলারেশন কত এটা বের করলাম, এন্ড এখানের মধ্যে কি কাজ করছে, অ্যাসেলারেশন জানি, ডিসপ্লেসমেন্ট জানি, ইনিশিয়াল ভেলোসিটি জানি। নাও হাউ টু ফাইন্ড দা ফাইনাল ভেলোসিটি এট দা বটম অফ দা প্লেন। তো সুভাত ইকুয়েশনের কোন ইকুয়েশনটা ইউজ করলে ভালো হয়, এই জিনিসটা আমরা এখানে থেকে পাইলাম। ওকে, এখন দেখো এই ব্যাপারটা আমরা কিন্তু এনার্জি চ্যাপ্টারেও পাবো, বুঝছো শারিয়ার, এই কোয়েশ্চেনটা আমাদের এনার্জি চ্যাপ্টারেও আসতে পারে। এনার্জি চ্যাপ্টারে আমরা কিভাবে সলভ করব দেখো, এন্ড আমাদের একটা ফ্রিডম থাকে, বুঝছো, উই আর নট নাও বাউন্ড যে এখন এনার্জির ফর্মুলা ইউজ করতে হবে আর এখন সুভাতে ইউজ করতে হবে, দুইটা আসলে ইন্টারচেঞ্জেবল, একটার সাথে আরেকটা লিংক করা। তো আমরা এনার্জি দিয়েও করতে পারতাম, কেমন করতে পারতাম বলতো, অবজেক্টটা যতটুকু হাইট উপরে ছিল
ঠিক আছে, সব একটু ব্যাপারটা খেয়াল করে, এটা আমরা এনার্জি চ্যাপ্টার আবার রিক্যাপ করব, আমি জাস্ট সাইডে একটু দেখাই নিতে চাচ্ছি আগে। সো তনয় ব্যাপারটা খেয়াল করো তো, the box was a certain height above the ground, তাই না? yes, kinetic energy and GPE related, বুঝছো আরাফাত? তো ওই জিনিসটা যে জিপিই গুলা কেই তে কনভার্ট হবে অমন টাইপের। সো এখন এখানের মধ্যে দেখো যে কাজটা বলতেছি, let me remove these things, সব কম্পোনেন্ট গুলি এসব জিনিসগুলা রিমুভ করে দিই। তো আমরা ছোট একটা এনার্জির ক্যালকুলেশন করব আর কি। ওকে, সো সাপোজ হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, the object is a certain height above the ground, তো হাইটটাকে আমরা বের করতে পারবো তো নয়? we know the angle which is 30 degree and this is a right angle triangle যার hypotenuse আমরা জানি কত, 10। সো তাহলে আমরা হাইটটা বের করতে পারবো, তাই তো? কিভাবে? height is the opposite side of the triangle, right? সো তাহলে height is equal to কি হবে? so h by 10 is equal to sin 30, so তাহলে h will be equal to what? 10 sin 30 which is 5 meter, নাকি? এটা হবে না? সবাইকে ব্যাপারটা বুঝতে পারতেছো? এটা একটা সিম্পল ট্রিগোনোমেট্রি ম্যাথ করলাম, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সলভ করছি আর কি একটা। সুমাইয়া বুঝতে পারতেছো? ওকে, সো তাহলে আমরা হাইটটা বের করলাম, তো তার মানে অবজেক্টটা কি করবে? অবজেক্টটা 5 মিটার হাইট উপর থেকে গ্রাউন্ডে ফেরত আসবে, তাই তো? সো তাহলে হোয়াট উইল হ্যাপেন, হোয়াট উইল বি দ্য এনার্জি ট্রান্সফার? দ্য ট্রান্সফার অফ এনার্জি উইল বি ইকুয়াল টু হোয়াট? জিপিই উইল বি কনভার্টেড টু কেই, তাই না? সো তাহলে what can be done? Using energy KE at the bottom is equal to GPE at the top. So তাহলে half mv squared is equal to mgh. তো mass কাটাকাটি চলে গেল, so v is equal to কি আসে? root over 2gh, 2 into 9.81 into 5, কত আসে এই ভ্যালুটা? সেম আসে না? 9.9 আসে না? সো তাহলে এটা আমরা এনার্জি ইউজ করে আসলে ক্যালকুলেট করতে পারি, এন্ড মাঝে মাঝে এটা আমাদের তারা ফোর্স করবে যে এনার্জি দিয়ে সলভ করো। হাউ? তারা কিভাবে ফোর্স করতে পারে ব্যাপারটা, যদি আমাদেরকে ম্যাথ রিলেটেড কোনো ইনফরমেশনই না দিয়ে দেয়। তো মনে করো আমাদেরকে কোনো ম্যাথ রিলেটেড ইনফরমেশন দিল না, কি কি ইনফরমেশন দিল? ইনিশিয়াল ভেলোসিটি হলো 0 আর ডিসপ্লেসমেন্ট, ওই যে ইনক্লাইন স্লোপের ডিসপ্লেসমেন্ট দিল 10। তো ম্যাথ যদি না জানতাম আমরা কি অ্যাসেলারেশন বের করতে পারতাম বলো তো? না। অ্যাসেলারেশন তো আমরা বেরই করছি যে আনব্যালেন্স ফোর্স ডিভাইডেড বাই ম্যাস করে, যেটা আসছে 4.9, ওইটা আমরা ইউজ করছি এই ক্যালকুলেশনে সুভাত ইকুয়েশন ইউজ করে। কিন্তু যদি আমাদেরকে ম্যাথ রিলেটেড কোনো ইনফরমেশন না দিত, স্টিল উই কুড হ্যাভ ডিটারমাইন্ড দ্য ভ্যালু অফ ভেলোসিটি এট দ্য বটম অফ দ্য স্লোপ। কিভাবে? ইউজিং দ্য কনসেপ্ট অফ এনার্জি। বুঝতে পারছো? তো এরকম অনেকগুলি অল্টারনেটিভ মেথড থাকে, কয়েকটা ম্যাথ সলভ করার জন্য আমরা অনেকগুলো অল্টারনেটিভ মেথড এরকম শিখবো। দেন এক্সাম হলে তোমার ফার্স্ট হ্যান্ড যেটা মাথায় আসবে ওইটা ইউজ করবা, বাট একটা জিনিসে মেক শিওর করবা যেন তোমার স্টেপে কোনো ক্যালকুলেশন এরর না হয়, আর না হলে তুমি যত লেন্দি প্রসেসে যাও না কেন, যাই করো না কেন, তোমার লজিক যদি ঠিক থাকে ইভেন্চুয়ালি ইউ উইল এন্ড আপ উইথ দ্য রাইট অ্যান্সার। জাস্ট মেইন কাজটা কি করা লাগবে? ম্যাথমেটিক্যাল কোনো এরর করা যাবে না মাঝে, ওই জিনিসটা করলেই যেই মেথড ইউজ করো না কেন ইভেন্চুয়ালি ভুলই হবে। বুঝতে পারছো? সো তাহলে এরকম হলো কয়েকটা প্রসিডিওর। আমরা আরেকটা ইনক্লাইন প্লেনের ম্যাথ দেখবো, এটা এখন তোমাদেরকে জিজ্ঞাসা করে করে, ঠিক আছে? সো লেটস সি। এই ইনক্লাইন প্লেনের ম্যাথটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? আমি দাঁড়াও এখানে এটা একটু পোর্ট্রেট মোডে নিয়ে যাই, তো সবাই একটু এখানে স্ক্রিনশট তুলে রাখো। সো তাহলে দিস আর দ্য ফার্স্ট টু কোশ্চেনস
ভুল করেও যদি ঠিক হয় ভুল করে যদি ঠিক হয় তো তাইলে পরে তো তোমার এখানে বলছি তুমি যদি ম্যাথমেটিক্যাল এরর করো, মনে করো ক্যালকুলেটরে বসাইতে ভুল করো বা স্টেপে কোন একটা ভুল করো, তো তাহলে যেই মেথডই ইউজ করো না কেন ফাইনাল অ্যান্সার তো ভুল আসবে না তোমার। তো তাহলে ওখানে ভুল করেও যদি ঠিক হয়, এই ব্যাপারটা আসলে আমার একটা স্টুডেন্ট পড়ছে, ওর স্ক্রিপ্টের ছবি ওর কাছে আছে নাকি দেখা লাগবে বুঝছো। কয়েকটা শো দ্যাটের ম্যাথে ও এডেক্সেল এর চোখে ধুলা মারছিল। কি করছিল, শো করতে বলছে একটা, ও ভুগে চুগে কয়েকটা লাইন লিখে দেন ইভেন্চুয়ালি লিখছে দিস ইকুয়াল টু দিস, দেন শোন দিয়ে দিছে, ওকে মার্কস দিয়ে দিছে বুঝছো। তো এরপর তো ও তো এটা নিয়ে ফ্লেক্স করে করে বাঁচে না, এমন অবস্থা। আচ্ছা, তো তাহলে এই ফার্স্ট দুইটা কোয়েশ্চেনের সবাই একটু স্ক্রিনশট তুলে রাখো, এরপরে নিচের পার্টটুকু স্ক্রিনশট নিয়ে নিও। সবার এতটুকু তোলা হয়েছে? আচ্ছা, যদিও আমি ওই ওয়েটার কম্পোনেন্টের ওইসবগুলো মুছে দিছি, ওই ব্যাপারগুলোও থাকলে পরে ভালো হয়। আচ্ছা, এটা ফার্স্টে তুলে নাও। সবার স্ক্রিনশট তোলা হয়েছে? তো তাহলে এখন আমি ওয়েটার কম্পোনেন্ট গুলো আরেকবার এঁকে দিচ্ছি। ওকে, স্ক্রিনশট তুলতে এতক্ষণ লাগার কথা না, সো আই হোপ শেষ। নাও লেটস সি। সো দিস ইজ ওয়েট, দিস ওয়াজ দ্য নরমাল রিঅ্যাকশন ফোর্স। তো এখন the component of weight perpendicular to the plane W cos theta and the component of weight parallel to the plane W sin theta. So এই জিনিসটা ছিল সব, একটা আরেকবার স্ক্রিনশট তুলে নাও। এখানে কি আছে, ওয়েটের কম্পোনেন্ট গুলা ড্র করা আর কি। একটু আগে হাইটেরটা ছিল, এখন কম্পোনেন্ট গুলি ড্র করে দিছে আবার। ওকে, আচ্ছা, তো এটা তোলা শেষ সবার। না, কোয়েশ্চেন নাম্বার 3 এন্ড কোয়েশ্চেন নাম্বার 4 এটা স্ক্রিনশট তুলে নাও, দেন আমরা নিউ মিটিং এ আরেকটা ম্যাথ করব। ওকে, সো এখন সবাই একটু নেক্সট মিটিংটা জয়েন করো। ওকে, আমি ডায়াগ্রামটা এঁকে ফেলতেছি, এর মধ্যে বাকিরা জয়েন করে ফেলবে। ওকে, সো দিস ইজ দ্য ডায়াগ্রাম, যে এইবার আমাদের একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে আর কি অবজেক্টটার উপরে। ওকে, সো আমরা এখন দেখবো যে ফ্রিকশনের একটা ভ্যালু দিয়ে দিব, দেন উই উইল আস্ক যে কত ডিগ্রি অ্যাঙ্গেল এক্সিড করলে আমরা ইভেন্চুয়ালি ফ্রিকশনটাকে ব্যালেন্স করতে পারবো, আর কত এক্সিড করলে পরে ওভারকাম করতে পারবো আর কেমন টাইপের কোয়েশ্চেন। সো আমি একটু কয়েকটা ইনফরমেশন লিখে দেই কেমন জিনিস। আহ the box has a mass of 10 kilogram and the friction between the box and the surface is suppose okay.
30 নিউটন। ঠিক আছে, হ্যাঁ আমরা ওরকম থেটা বাড়ায় কমায় ইভেনচুয়ালি দেখবো যে কখন ফ্রিকশনের সমান হয় এমন টাইপের ব্যাপার। তো এটা কিভাবে করে, এটা তো এক্সপেরিমেন্টালি বাড়াবো কমাবো, কিন্তু ক্যালকুলেশন একদম ডিরেক্টলি বের করে ফেলা যায় আর কি। ঠিক আছে শারিয়া, ওই জিনিসটাই দেখাবো আমরা। জি সো এখানের মধ্যে ফার্স্ট অফ অল বলে দিলাম যে বক্সের ম্যাস হলো 10 কিলোগ্রাম এন্ড বক্স আর সারফেসের সাথে ফ্রিকশন ফোর্সটার কত কাজ করে, 30 নিউটন কাজ করতেছে, যে ম্যাক্সিমাম ফ্রিকশন হলো 30 নিউটন। তো এখন কোয়েশ্চেনটা হলো what is the angle to the horizontal for which the friction will be overcome? ঠিক আছে, সো ফ্রিকশনের ভ্যালু দেওয়া আছে 30। তো এখন কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা আমাদের সারফেসটাকে ইনক্লাইন করলে ইভেন্চুয়ালি ফ্রিকশনটা ওভারকাম করা হবে। তো আমরা লাস্ট ক্লাসে কিন্তু এরকম আমি ফ্রন্ট ক্যাম অন করে তোমাদেরকে দেখাইছিলাম না, যে একটা ক্যালকুলেটরের কেস আমি কি করছিলাম, একটা খাতার উপরে রাখছিলাম, দেন হরাইজন্টাল যখন আছে তখন ক্যালকুলেটর কেসটা রেস্টে আছে, বিকজ তার কোনো মুভ করার টেন্ডেন্সি নাই। যখন একটু ইনক্লাইন করলাম, ইট হ্যাজ আ টেন্ডেন্সি টু স্লাইড ডাউনওয়ার্ডস, কিন্তু ফ্রিকশনটা তাকে কি করে রাখছে, জায়গা মতো ধরে রাখছে। দেন ইভেন্চুয়ালি আফটার আই এক্সিডেড আ সার্টেন অ্যাঙ্গেল, তো তখন কি হয়েছে, ওই বক্সটা ইভেন্চুয়ালি স্লাইড করে তখন নিচে নামা শুরু করছে। তো তার মানে কি, ফ্রিকশন হ্যাজ আ লিমিট, তাই তো? সে যত মন চায় তত ফোর্স দিয়ে অপোজ করতে পারে না, তার কি থাকে, একটা ম্যাক্সিমাম লিমিটটা থাকে। তো ওই লিমিটটাকে এক্সিড করলে পরে হোয়াট উইল হ্যাপেন, the object will eventually overcome the friction আর কি। সো এখন এখানে কোয়েশ্চেনটা হলো যে ফ্রিকশনের ভ্যালু হলো 30 নিউটন, তো এখন ফ্রিকশনটাকে ওভারকাম করবে কে? ফার্স্ট এই জিনিসটা বলো তো লামিয়া, ফ্রিকশনটাকে কে ওভারকাম করবে? এখানে তো আমাদের ফোর্স আছে তিনটা, এখন ফ্রিকশনটা আর নরমাল রিঅ্যাকশন ফোর্সটা এই দুটা কি, ফ্রিকশন ইজ পারফেক্টলি প্যারালাল টু দ্য প্লেন এন্ড নরমাল রিঅ্যাকশন ফোর্স ইজ পারফেক্টলি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। তো তাহলে তাদেরকে কি কোনো কম্পোনেন্টে ডিভাইড করার দরকার আছে লামিয়া? সো তাহলে এই দুইটা ফোর্স কে কে, নরমাল রিঅ্যাকশন ফোর্স আর ফ্রিকশন, তাদেরকে কম্পোনেন্টে ডিভাইড করার দরকার নাই। তো কাকে আমরা কম্পোনেন্টে ডিভাইড করব রাফাত? ওয়েটটাকে, তাই তো? বিকজ আমরা ইনক্লাইন প্লেনে কিভাবে কাজ করি লাস্ট ক্লাসে বলে আসছিলাম যে আমরা এই দুইটা প্লেনে রিজলভ করি। কোন দুইটা প্লেন? লেট মি শো अगेन। সো এই প্যারালাল টু দা প্লেন আর এই হলো পারপেন্ডিকুলার টু দা প্লেন। দিস আর দা টু প্লেনস, যেই দুইটা প্লেনে আমরা কি করব, ফোর্স গুলাকে রিজলভ করব, তাই তো? সো এখন এখানের জন্য কাজটা কি খেয়াল করো। সো এই হলো থেটা, so this is the perpendicular component of weight, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos, and this is the parallel to the plane component, sorry sin হবে w sin theta। তো এখন একটু আগে আমরা বলে আসলাম কি রাফিন, যে নরমাল রিঅ্যাকশন ফোর্স আর w cos theta কি হবে, সমান সমান, তাই তো? সো নরমাল রিঅ্যাকশন ফোর্স আর w cos theta হলো সমান সমান, আর w sin theta টা কি করা ট্রাই করতেছে, w sin theta টা বক্সটাকে নিচের দিকে স্লাইড করে নিয়ে আসা ট্রাই করতেছে, কিন্তু নিচে নামার থেকে তাকে বাধা দিচ্ছে কে, ফ্রিকশনটা বাধা দিচ্ছে, তাই তো? ভেরি গুড। সো তাহলে the friction is actually holding the box in its place, it is trying to not let the box slide down the slope, এমন টাইপের ব্যাপার। সো তাহলে সুমাইয়া বলতো আমাদের এই ম্যাথটার জন্য অ্যাপ্রোচটা কেমন নেওয়া উচিত? What will be the force that will eventually balance the friction
or eventually overcome the friction? বলো তো W cos theta টা ওভারকাম করবে নাকি W sin theta টা ওভারকাম করবে ফ্রিকশন কে? W cos theta টা কি কাজ করতেছে? W cos theta is being used up to balance the normal reaction force. So তাহলে এই দুজন গেল, and what will happen eventually? Answer যদি আমরা দেখি, friction will be overcome when this will happen. এটা লিখে দেই। Friction will be overcome when W sin theta will be greater than friction, তাই তো? Exactly, সুমাইয়া, W sin theta. ওকে, সো তাহলে আমরা এখানের মধ্যে দেখি, তো তাহলে এখানে কোন কাজটা কি, mg sin theta is greater than friction. ফ্রিকশনের ভ্যালুটা কত? The maximum value of friction is 30 নিউটন। ডিগ্রি বলতে নিছিলাম ভুলে। সো তাহলে sin theta is greater than what? 30 divided by mg. m কত? mass হলো 10 আর g কত? 9.81। সো তাহলে থিটার ভ্যালু কত হবে এখানে? sin ইনভার্স এটা যদি করো, কত আসে আমাদের অ্যাঙ্গেলটা? একজন একটু ক্যালকুলেটর বসে ভ্যালুটা বইলো। sin -1 এখানে হবে 100/327। আচ্ছা, ওইটা সমস্যা না, ওইটা 17.8 ব্র্যাকেটে লিখছে মানে ওইটা দিয়ে যা আসে আর কি। ইয়েস, 17.8, থ্যাংক ইউ। আচ্ছা, সো লামিয়া দেখো যে কথাটা বলতেছিলাম, যে এই একটা বক্স, এখন এই সারফেসটা যে আছে এই সারফেসটা ফ্রিকশনলেস না। এই সারফেসের ম্যাক্সিমাম ফ্রিকশনের ভ্যালু কত লামিয়া? 30 নিউটন। ওকে, তো এখন আমরা যত সারফেসটাকে ইনক্লাইন করব, ইভেন্চুয়ালি এমন একটা সময় আসবে না যখন কি, যে এত ডিগ্রি অ্যাঙ্গেলকে এক্সিড করলে বা এত ডিগ্রি অ্যাঙ্গেলের থেকে বেশি বাঁকায় ফেললে তখন কি হবে? ফ্রিকশনের থেকে W sin থেটাটা বড় হয়ে যাবে, তো তখন অবজেক্টটা নিচের দিকে স্লাইড করবে, তাই তো লামিয়া? তো তাহলে এই কাজটা আমরা করছি, যে আমাদের কোশ্চেনটাই ছিল যে কত ডিগ্রি অ্যাঙ্গেল, যে হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা সারফেসটাকে ইনক্লাইন করলে আর কত ডিগ্রি অ্যাঙ্গেল এক্সিড করলে আমরা ফ্রিকশনটাকে ওভারকাম করতে পারবো। তো তাহলে ফ্রিকশন যখন ওভারকাম হবে তখন কি হবে? W sin থেটাটা ফ্রিকশনের থেকে বড় হবে। তো W মানে কি? mg, যে ওয়েট। সো mg sin theta must be greater than what? 30 নিউটন। সো তাহলে sin থেটা থেকে ওরকম থেটার ভ্যালুটা বের করছি, কত? 17.8 ডিগ্রি। মানে থেটা যদি 17.8 ডিগ্রি এক্স্যাক্টলি এত হয়, তো তখন কি হবে? W sin theta আর ফ্রিকশন সমান সমান হবে। এন্ড এর থেকে একটু যদি বাড়ায় দেই, তো what will happen? There will be a resultant force down the slope. তো তখন অবজেক্টটা নিচের দিকে স্লাইড করে নামা শুরু করবে। বুঝতে পারছো লামিয়া? ওকে, তো তাহলে সবাই একটু এইটার স্ক্রিনশট নিয়ে নাও। এই ইনক্লাইন প্লেনের ম্যাথ এত বেশি নতুন কিছু না, একদম সিমিলার টাইপের কনসেপ্ট, জাস্ট আমাদের এক্স এন্ড ওয়াই অ্যাক্সিসে কম্পোনেন্ট গুলিকে ডিভাইড না করে কি করতেছি? প্যারালাল টু দা প্লেন এন্ড পারপেন্ডিকুলার টু দা প্লেনে রিজলভ করতেছি। সামারা, এটা বুঝতে কি কোনো প্রবলেম আছে? ওকে, সো তাহলে আই হোপ এটা সবার স্ক্রিনশট তোলা শেষ। ওকে, এখন আমি ফ্রিকশন নিয়ে বলছিলাম যে একটু কথাবার্তা বলবো। সো লেটস সি। তো তোমাদের M1 এ এমন একটা জিনিস তোমাদের পাওয়ার কথা, আমরা ফ্রিকশন নিয়ে একটু কথাবার্তা বলে নিই।
তোমরা এমন একটা জিনিস দেখার কথা যে ফ্রিকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু নর্মাল রিঅ্যাকশন ফোর্স। এই জিনিসটা পাইছো তোমরা এখনো মনে? ফ্রিকশনটা কি হয়? ফ্রিকশনটা নর্মাল রিঅ্যাকশন ফোর্সের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। আচ্ছা, এটা এখনো পাও নাই, ঠিক আছে, এটা আমাদের ফিজিক্স অ্যাকচুয়ালি লাগে না, বাট স্টিল আমি একটু বলে রাখতেছি। এখন এখানের মধ্যে কাজটা কি, যে ফ্রিকশন ডিরেক্টলি প্রপোর্শনাল টু নর্মাল রিঅ্যাকশন ফোর্স, অর জাস্ট আর লিখে, নর্মাল রিঅ্যাকশন ফোর্সের জায়গায় শুধু আর লিখে মাঝে মাঝে। এন্ড এই প্রপোর্শনালিটি সাইনটা সরানোর জন্য কি করতে হয় সুমাইয়া? এই প্রপোর্শনালিটি সাইন সরানোর জন্য আমাদের একটা কনস্ট্যান্ট আনতে হয় না? ইন দিস কেস দ্য কনস্ট্যান্ট ইজ মিউ। ঠিক আছে, এই মিউ জিনিসটা কি? এই মিউ জিনিসটা হলো কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। ঠিক আছে, ইয়েস, এটা আমরা কে নেই ম্যাক্সিমাম সময়, কিন্তু আমাদের এখন যত বড় হচ্ছে ইসমাইল, আমরা আস্তে আস্তে দেখবো যে কে বাদে অন্য অনেক কিছু কনস্ট্যান্ট নেওয়া যায় আর কি। ঠিক আছে, এইসব নেয় নরমালি কনস্ট্যান্ট কে, এটা একটা স্ট্যান্ডার্ড, কিন্তু এখানের জন্য স্পেসিফিক্যালি এটাকে কি নেওয়া হয়? মিউ। এটা তো তোমরা চিনো, এটা তোমরা অনেক জায়গায় দেখার কথা। ভেক্টরের ম্যাথ যখন নাকি করতা, ম্যাথস বি পিওর ম্যাথসে এরকম সিম্বলটা দেখতা না, এটার নাম কি? এটার নাম হলো মিউ। ঠিক আছে, আচ্ছা, এখন এখানের মধ্যে কাজটা কি, যে ফ্রিকশনটা নরমাল রিঅ্যাকশন ফোর্সের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। সো এই ব্যাপারটা আসলে কি বোঝায়? এই ব্যাপারটা হলো এরকম, জিনিসটা যদি বলি, দেখো খেয়াল করলে বুঝো নাকি। সাপোজ তিনটা সিচুয়েশন তোমাদেরকে দেখাই, ওকে, তোমরাই নিজেরা বলবা কোন সিচুয়েশনে অবজেক্টটাকে ইজিলি মুভ করানো যাবে। ওকে, সো আমরা এখানের জন্য তিনটা সিচুয়েশন ড্র করি ফার্স্টে। So suppose this is situation 1. এই হলো সারফেস, এই হলো অবজেক্ট, তাকে তুমি এরকম হরাইজন্টালি ধাক্কা দিয়ে, হরাইজন্টালি এরকম পুশ করে করে তাকে মুভ করাবা। তো এইটা একটা। দেন সিচুয়েশন নাম্বার 2, এই হলো সারফেস, এই হলো সারফেস, এই হলো অবজেক্ট। নাও হোয়াট ইউ উইল ডু, তুমি এটাকে এইভাবে পুল করে নিয়ে যাবা। ওকে, the force is at an angle theta degree with the horizontal, এমন একটা ভাবে নিয়ে যাবা। and the third situation is this, এই হলো সারফেস, এই হলো অবজেক্ট। now what you will do, তুমি অবজেক্টটাকে এরকম একটা ফোর্স দিয়ে নিয়ে যাবা, যে পিছে পিছে, যে তাকে এরকম ডাউনওয়ার্ড একটা পুশ দিয়ে এন্ড ফরওয়ার্ড একটা পুশ দিয়ে এমন ভাবে নিয়ে যাবা, যে পিছে ফেলার মতো একটা ফোর্স আসে না, যে এরকম কি করতেছে, পুরা রুটি বেলতে সময় আমরা যেমন একটা ফোর্স দেই, ঠিক আছে, রুটি বেলার টাইমে আমরা যেমন একটা ফোর্স দেই, অমন একটা ফোর্স আর। সো দিস ইজ অলসো মনে করো at an angle theta degree with the horizontal. এখন এই কোশ্চেনটা কাকে করব, লেট মি সি। ওয়াসিউর বলো, ওয়াসিউর কি বলতে পারবা যে কোন সিচুয়েশনে আমাদের অবজেক্টটাকে, যে ইন অল দ্য কেসেস দ্য ভ্যালু অফ ফোর্সেস আর সেম, ওকে, ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করা হচ্ছে সেম অবজেক্টের উপরে, মানে ম্যাস সেম, তো তাহলে কোন সিচুয়েশনে অবজেক্টটাকে সবচেয়ে ইজিলি মুভ করা যাবে বলতে পারবা? আমার কাছে লাগে নম্বর 1 না হলে 2। আচ্ছা, না 1 না হলে 2, এরকম অপশন ওয়াইজ অ্যানসার মেইন এক্সামে তো দেওয়া যাবে না। তো ইয়েস, তোমার দুইটা কথার মধ্যেই রাইট অ্যানসারটা আছে। সো এটা আমি আরেকজনকে জিজ্ঞাসা করি, লেট মি সি কাকে জিজ্ঞাসা করা যায়।
ইসমাইল, ইসমাইল বলো তো তোমার কাছে কি মনে হয় কোন সিচুয়েশনে দ্য অবজেক্ট উইল মুভ মোস্ট ইজিলি, যে ফ্রিকশনটা সবচেয়ে কম ফিল করবে কখন, বলতে পারবা? টুতে। টুতে আমাদের ফ্রিকশনটা সবচেয়ে কম ফিল করবে, এক্স্যাক্টলি। এখন এই জিনিসটা কেন, ওই ব্যাপারটা আমরা একটু যদি ডেমনস্ট্রেশন করে দেখাই, ছোট একটা ডেমনস্ট্রেশন, এত বেশি ওরকম ক্লিয়ার হবে না, বাট স্টিল আমরা ট্রাই করব। ওকে, সো লেটস সি। আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো সেম ওল্ড ক্যালকুলেটর কেস এন্ড এই হলো আমাদের সারফেস। এখন হোয়াট উইল হ্যাপেন, এই যে আমাদের হরাইজন্টাল সারফেসটা আছে, ওকে। আচ্ছা, ক্যালকুলেটর কেসটা মনে হয় ভালো মতো বোঝা যায় না, অন্য একটা কিছু নেই। ডিফারেন্ট কালারের, ওকে। সো এখন এটা কি দেখা যায় ইয়েলো কালারের যে একটা খাতা নিছি উপরে? হ্যাঁ ভাইয়া। ওকে, ইয়েস শারিয়ার, এক্স্যাক্টলি ওইটাতে আমাদের সবচেয়ে বেশি ফ্রিকশন। তো এখন এখানের মধ্যে খেয়াল করো, সো ফার্স্টে আমি অবজেক্টটাকে এরকম পুশ করতেছি, পুশ করতে সময় অবজেক্টটা এরকম মুভ করলো, সামনের দিকে গেল, ওকে, ভালো কথা। নাও সেকেন্ড সিচুয়েশন আমি কি করতেছি, তাকে একটা অ্যাঙ্গেলে ফোর্স দিচ্ছি, কেমন অ্যাঙ্গেলে, এরকম তুলে নিয়ে যাচ্ছে, এমন টাইপের একটা ব্যাপার। সো যখন নাকি তার উপরে এরকম একটা ফোর্স দিব, এরকম ইনক্লাইন্ড একটা ফোর্স দিব, তখন ব্যাপারটা কি হয় খেয়াল করো, যে অবজেক্টটা গ্রাউন্ডের সাথে যত টাইটলি কন্ট্যাক্টে থাকার কথা, তার কি হচ্ছে, তাকে আমরা একটা এক্সট্রা একটা আপওয়ার্ড ফোর্স দিচ্ছি না? তো এক্সট্রা একটা আপওয়ার্ড ফোর্স দেওয়াতে সে তখন কি করে, গ্রাউন্ডের উপর দিয়ে অনেক ইজিলি স্লাইড করে যাইতে পারে, যে তার ফ্রিকশনটা কমে যায়। ওই ব্যাপারগুলো কিভাবে কি হয়, ওই ব্যাপারগুলো বলতেছি। এন্ড ফাইনাল সিচুয়েশনটা কেমন, আমরা তাকে কি করতেছি, এরকম পিষতেছি, যে এমন একটা ডাউনওয়ার্ড ফোর্স দিয়ে তাকে কি করতেছি, পিষে পিষে সামনে নিয়ে যাচ্ছে, এমন টাইপের একটা ব্যাপার। ওকে, সো হোয়াট হ্যাপেন্স ইন দিস থ্রি কেসেস, খেয়াল করো এইখানে এই জায়গাটায় ওয়েট ইজ ইকুয়াল টু দ্য নর্মাল রিঅ্যাকশন ফোর্স, তাই না? তো তাহলে নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা হলো ওয়েটের সমান। তো এইখানে ফ্রিকশনের একটা ভ্যালু আছে। হোয়াট হ্যাপেন্স ইন দিস সিচুয়েশন, নিচে তো ওয়েট, উপরে নর্মাল রিঅ্যাকশন ফোর্স আছে, ইয়েস, নাই যে একদমই নাই এমন না, নর্মাল রিঅ্যাকশন ফোর্স ইজ দেয়ার, কিন্তু এই যে আমাদের এক্সার্ট করা যে ফোর্সটা আছে, তার কি একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে না লামিয়া, আপওয়ার্ড ডিরেকশনে? আমরা যে একটা অ্যাঙ্গেলে যে একটা ফোর্স এক্সার্ট করতেছি, হোয়াট উইল হ্যাপেন, দিস ফোর্স উইল হ্যাভ আ হরাইজন্টাল কম্পোনেন্ট, দিস ফোর্স উইল হ্যাভ আ ভার্টিক্যাল কম্পোনেন্ট। এখন ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি করবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট উইল হেল্প দ্য নর্মাল রিঅ্যাকশন ফোর্স, তাই না? ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য এক্সার্টেড ফোর্স সে কি করবে, নর্মাল রিঅ্যাকশন ফোর্সটাকে হেল্প করবে ইন অর্ডার টু ব্যালেন্স দ্য ওয়েট। তো তাহলে কি নর্মাল রিঅ্যাকশন ফোর্সের ভ্যালুটা ওয়েটের থেকে কি হবে, কম হবে না? যে নর্মাল রিঅ্যাকশন ফোর্স প্লাস দ্য কম্পোনেন্ট, দুইজন মিলে কার সমান হচ্ছে, ওয়েটের সমান। তো এই সময় নর্মাল রিঅ্যাকশন ফোর্সের ভ্যালুটা কম। তো যখন নাকি দ্য two surfaces are not firmly in contact with each other, so তখন কি হবে, রিপালশন গুলা কম হবে। সো ওখানের মধ্যে আমাদের কি আসতেছে, ফ্রিকশনের ভ্যালুটা আমরা কম ফিল করব আর কি, এমন একটা ব্যাপার। ওকে, সো এখানের মধ্যে নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা হলো কম, এখানের মধ্যে নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা হলো ওয়েটের সমান। হ্যাঁ বলতেছি আরাফাত, দেখো যে এখানে সেকেন্ড সিচুয়েশনটা খেয়াল করো, সেকেন্ড সিচুয়েশনটা এই যে আমাদের গ্রিন কালার যে অ্যারোটা দেখতেছো আরাফাত, এই গ্রিন কালার অ্যারোটা কি আমাদের এক্সার্টেড ফোর্স, রাইট? সো এখন আমাদের এই এক্সার্টেড ফোর্সটার দুইটা কম্পোনেন্ট থাকবে না, একটা থাকবে হরাইজন্টাল কম্পোনেন্ট, যে দিস, একটা থাকবে হরাইজন্টাল কম্পোনেন্ট, আর একটা থাকবে ভার্টিক্যাল কম্পোনেন্ট। হরাইজন্টাল কম্পোনেন্ট অবজেক্টটাকে হরাইজন্টালি পুশ করে নিয়ে যাওয়ার ট্রাই করবে, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ফোর্স সে কি করবে বলো তো আরাফাত, দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ফোর্স প্লাস দ্য নর্মাল রিঅ্যাকশন ফোর্স, এই দুজন মিলে কি হবে, ওয়েটের সমান হবে, তাই তো? কিভাবে এই জিনিসটা, অবজেক্টটাকে আমি বেসিক্যালি বলে দিছি যে দে উইল অ্যাকচুয়ালি হোয়াট,
তারা অবজেক্টটা জাস্ট হরাইজন্টালি মুভ করবে, তো তার মানে ভার্টিক্যাল ডিরেকশনে আমার আনব্যালেন্সড ফোর্স কত? অবজেক্টটা জাস্ট হরাইজন্টালি যদি মুভ করে তো তাহলে ভার্টিক্যাল ফোর্স গুলো হলো জিরো, ইভেন্চুয়ালি তাদের রেজাল্টেন্ট ফোর্স জিরো হবে। তো উপরে কোন কোন ফোর্স আছে? নরমাল রিঅ্যাকশন ফোর্স প্লাস আমাদের এক্সার্ট করা ফোর্সের ভার্টিক্যাল কম্পোনেন্ট যে এফ সাইন থিটা, আর এই দুইজন মিলে কার সমান হবে? ডাউনওয়ার্ড ফোর্সটা কে? তো তাহলে এখানে দেখো নরমাল রিঅ্যাকশন ফোর্স প্লাস এফ সাইন থিটা এরা মিলে কার সমান হইলো? ওয়েটের সমান হইলো। তো তার মানে কি নরমাল রিঅ্যাকশন ফোর্স কি ওয়েটের থেকে বড় নাকি ছোট? কি মনে হয়? ছোট হবে, ঠিক আছে। তো তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা হলো এই কেসে ওয়েটের থেকে ছোট। আর প্রথম কেসে ওখানে তো আমাদের আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স কে কে আছে? জাস্ট নরমাল রিঅ্যাকশন ফোর্স আর ওয়েট। তো তাহলে এই দুইজন হলো সমান সমান। এখন লাস্ট কেসে এইখানের জন্য কি হচ্ছে দেখো, এইখানে আমাদের এক্সার্টেড ফোর্সের ভার্টিক্যাল কম্পোনেন্টটা কোন দিকে হবে বলতো আরাফাত? এই লাস্ট কেসে এখানে আমাদের হরাইজন্টাল কম্পোনেন্টটা এইদিকে, কিন্তু ভার্টিক্যাল কম্পোনেন্টটা কোন দিকে হবে? নিচে হবে না? তো তাহলে ওয়েটটাও নিচে, এক্সার্টেড ফোর্সের ভার্টিক্যাল কম্পোনেন্টটাও নিচে। তো তাহলে ওয়েট প্লাস এফ সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হবে? ভার্টিক্যালি আপওয়ার্ড ফোর্স কোনটা? নরমাল রিঅ্যাকশন ফোর্স। তো তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা এই লাস্ট কেসে কি হচ্ছে? বড় হচ্ছে ওয়েটের থেকে বড় হচ্ছে, তাই তো? সো এই কেসে যে 3 নাম্বার কেসে তোমরা প্র্যাকটিক্যালিও যদি খেয়াল করে থাকো তাহলে কি দেখবা যে 3 নাম্বার কেসে আমাদের অবজেক্টটাকে মুভ করাইতে সবচেয়ে বেশি কি করা লাগে? ফ্রিকশন ফিল করা লাগে। ওকে, বিকজ ইউ আর লিটারালি ট্রাইং টু অ্যাকচুয়ালি মেক দ্য ইলেকট্রন, যে বলতেছিলাম না যে আমাদের নরমাল রিঅ্যাকশন ফোর্সটা আসলে কি, এটা আসলে দুইটা অবজেক্টকে যখন অনেক কাছে আনতে চাও তো তখন কি হবে? তাদের যেসব ইলেকট্রনস গুলি আছে ইলেকট্রনস গুলির মধ্যে রিপালশন কাজ করবে, ওই জিনিসটা বলছিলাম না? তো তাহলে এখানে তুমি কি করতেছো? জাস্ট সিম্পলি প্লেস করে রাখলে যতটুকু না নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করতো, তুমি উল্টা কি করতেছো? এক্সট্রা একটা ডাউনওয়ার্ড যে এরকম একটা পুশ দিচ্ছ। সো হোয়াট উইল হ্যাপেন? দ্য নরমাল রিঅ্যাকশন ফোর্স বিকামস গ্রেটার দ্যান ওয়েট, এন্ড এই যে ফ্রিকশনটা কি? ফ্রিকশনটা হলো নরমাল রিঅ্যাকশন ফোর্সের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। যে নরমাল রিঅ্যাকশন ফোর্স যত বেশি ফিল করে ফ্রিকশনটা তত বেশি, বিকজ তত বেশি সারফেসের সাথে সে কি করতেছে? ঘষা খাচ্ছে আর কি। নরমাল রিঅ্যাকশন ফোর্স যত কম মানে তুমি সারফেসের সাথে তত লাইটলি কন্ট্যাক্টে আসো। নরমাল রিঅ্যাকশন ফোর্স যত বেশি তো তার মানে কি? ইউ আর ভেরি টাইটলি ইন কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড। সো তখন কি করবে? ফ্রিকশনটা সবচেয়ে ভালো মতো কাজ করবে। আর যখন নাকি তোমার নরমাল রিঅ্যাকশন ফোর্সের ভ্যালুটা কম হবে তো তখন কি তুমি গ্রাউন্ডের উপর দিয়ে এরকম একটু স্লাইড করে করে যাইতে পারতেছো, এমন টাইপের ব্যাপার। ওকে, সো নরমাল রিঅ্যাকশন ফোর্স যত বেশি হবে ফ্রিকশন তত বেশি হয়, নরমাল রিঅ্যাকশন ফোর্স যত কম হবে ফ্রিকশন তত কম হয়, এমন টাইপের ব্যাপার। সো এই জিনিসটা তো গেছিলই। তো নরমাল রিঅ্যাকশন ফোর্স হলো ফ্রিকশনের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, এটা তো আছে। এন্ড সাথে এই যে মিউ, যেটা মিউটা কি? মিউটা হলো কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, যেটা কি কোন দুইটা সারফেস কন্ট্যাক্টে আছে তাদের উপরে ডিপেন্ড করে। যে তুমি যদি একটা রাফ সারফেস আর একটা রাফ সারফেসের সাথে কন্ট্যাক্টে আনো তো তখন কি তাদের মধ্যে ফ্রিকশনটা বেশি। তুমি যদি একটা স্মুথ সারফেস আর একটা রাফ সারফেস কন্ট্যাক্টে আনো ফ্রিকশনটা একটু কম পাবে। আর দুইটা যদি স্মুথ সারফেস তুমি একসাথে আনো তো তখন তাদের মধ্যে রিলেটিভ ফ্রিকশনটা কি হবে? আরো কম কাজ করবে না? এমন টাইপের ব্যাপার। সো কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনটা কি? কোন দুইটা টাইপ অফ সারফেস একজনের সাথে আরেকজন কন্ট্যাক্টে আছে ওইটার উপরে ডিপেন্ড করবে যে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনটা বেশি হবে নাকি কম হবে। বাট নো ম্যাটার হোয়াট ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন ইজ, নরমাল রিঅ্যাকশন ফোর্স যদি বেশি হয় ফ্রিকশনটা বেশি ফিল করবে। যে সেম কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন দুইটা সারফেসের মধ্যে, কিন্তু একটাতে নরমাল রিঅ্যাকশন ফোর্স বেশি আর একটাতে নরমাল রিঅ্যাকশন ফোর্স কম, তো কোনটাতে বেশি ফ্রিকশন ফিল করবে? যেখানে নরমাল রিঅ্যাকশন ফোর্স বেশি ওখানে বেশি ফ্রিকশন ফিল করবে, এমন হলো ব্যাপার। ঠিক আছে, এটা তোমরা M1 এ আবার পাবা। এটা জাস্ট আমরা দেখায় রাখলাম বিকজ এই রিলেটেড আমাদের ছোট একটা MCQ কোশ্চেন আসে, বুঝছো?
তো এই জিনিসটা জাস্ট এখানের মধ্যে বলে রাখছে কি যে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা আমাদের ফ্রিকশনের সাথে রিলেটেড। কিভাবে রিলেটেড? নরমাল রিঅ্যাকশন ফোর্স যত বেশি হয় ফ্রিকশন তত বেশি কাজ করে। সবাইকে ব্যাপারটা বুঝতে পারছো যে নরমাল রিঅ্যাকশন ফোর্সের সাথে আমাদের ফ্রিকশনের রিলেশনশিপ কেমন? তারা হলো ডিরেক্টলি প্রপোর্শনাল, যে একটা বাড়লে আর একটা বাড়বে, এমন হলো ব্যাপার। ওকে, কার কি কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে পরে জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ হ্যাঁ, তো এটার জন্য মিউ ইকুয়াল টু 1 ওরকম। রিদাকা কি ব্যাপারটা বুঝতে পারছো? ওকে, তো এখন আমরা একটা গল্প দেখবো যে ফ্রিকশন, দিস ইজ দ্য মোস্ট মিসআন্ডারস্টুড ফোর্স। বুঝছো যে আমরা ফ্রিকশনকে জাস্ট অলওয়েজ কি করি, অ্যাকিউজ করি যে ফ্রিকশনের জন্য আমাদের মুভমেন্টে সমস্যা হয়, যে ফ্রিকশনের জন্য আমরা মুভ করতে পারি না, এমন টাইপের ব্যাপার। কিন্তু আসলে ফ্রিকশন যদি না থাকতো, হ্যাঁ, ফ্রিকশন যদি না থাকতো আসলে কিন্তু আমরা মুভমেন্ট করতেই পারতাম না অন দ্য ফার্স্ট হ্যান্ড। ঠিক আছে, তো ফ্রিকশনের ব্যাপারে এরকম একটা ছোট ভিডিও দেখে নেই। নেক্সট ক্লাসে আমরা এখানে থেকে যে অ্যাকশন রিঅ্যাকশন এইসবের থেকে নিউটনস ল পেয়ার ওইসব গুলো নিয়ে ডিসকাস করবো। এখন আমরা একটা ছোট ভিডিও দেখবো, ঠিক আছে? ইয়েস এক্স্যাক্টলি তনয়, ফ্রিকশন হেল্পস আস টু মুভ। ওকে, তো তাহলে আমরা এই ভিডিওটা দেখে নেই। ওকে, তো ভিডিও দেখার মাঝে তোমাদের যা কারো যদি কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করে তোমরা হ্যান্ড রেজ করবে, আমি ভিডিওটা পজ করে দেন তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিব, দেন আবার ভিডিও স্টার্ট করব। ওকে, Friction, the most misunderstood term. Poor guy. Everyone thinks friction is negative. People are not getting along, they have friction among each other. Countries are not getting along, the diplomatic relations have friction among each other. There is friction between this, there is a friction between that. Friction is beautiful. Friction is peace-loving. Yes, it is rough around the edges. Yes, it has some shortcomings. Who doesn't? Who is perfect? Nobody. Yet one more example of why friction is misunderstood. Why do you think your shoes get old? Why do you think there is a wear and tear in your footwear? Clear-cut blame, friction. Okay, not completely wrong there. But how do you think you are able to walk? What makes you walk? Sir, our feet, the strength in our feet makes us walk. No. What happens on a very slippery, icy surface? What? Your feet become weak, your legs become weak? Do you suddenly lose the lower body strength? What happens? Why do you walk very, very carefully if the floor is wet? Is it because your legs start losing strength? No. Understand the physics behind walking. When you walk, friction acts on your legs, on you. Where do you think it acts? Forward or backward? What do you think? Basically, if you zoom in to the contact between your feet and the ground, you push the ground backwards. As a result, the ground pushes you forward. Watch. Look, I'm standing straight. Right? If I push the ground down, that means doing the parade at the very spot. Can you visualize? I know you can't see me stomping the ground, but imagine parade, left, right, left, right, parade, thumb. What does the parade do? Parade stomps the ground down, down, down. The parade is not going forward. Why? Because you're pushing the ground down. But if you want to go forward, what do? You take a stride, you lean forward, you push the ground back,
the ground pushes you forward. Watch. The contact force between you and the ground is in such a way that the ground gets pushed this way and the contact force on you is tilted forward. And you know that it has two components, one perpendicular and one parallel. And what is the perpendicular component called? Normal reaction. And what is the parallel component called? Friction. Correct? So in fact, friction is the component which is in forward direction while you walk, and that is the reason why you are able to walk. So what happens? What happens in icy surfaces, slippery surfaces? The friction coefficient is so small that the friction value is decreasing. That's one of the reasons. Of course, when you take a bigger stride, have you noticed on slippery surface, the only way to actually be stable and still be able to move forward is to take baby steps. You don't take a big stride. Why is that? I will explain that later. Think about it. The question is, why do you take small steps, baby steps on an icy surface or on a slippery surface? Think about it. But right now, the physics of walking is take a stride, lean a little forward, push the ground back, the ground pushes you forward, and the component which is along your line of motion is who? The good old friction. The poor misunderstood friction. Friction is the reason why you walk. Friction is the reason why cars are on the road. What happens? What do you think makes a car move? Sir, engine. Sir, engine. No. A Maserati is a Maserati, a Ferrari is a Ferrari because of engine, fair enough. But what does it take to make a car move on the road? If you have a Ferrari, if you have a McLaren, if you have a Maserati, if you have a Lamborghini, but the surface on which it is kept is completely frictionless and there is zero friction, then you can rev up the car, vroom, vroom, it will not go forward. Because friction is the reason why it goes forward. Do you understand? We'll talk more about it as we go along. Poor guy, isn't it? দেখছো কি অবস্থা, যে ফ্রিকশন বেসিক্যালি আমাদের মুভমেন্টের শুরুটাই করায় দেয়, কিন্তু তাইলে পরে আমরা ওরকম বলি। আমাদের একটা সারফেসকে পুরোপুরি তো নয়, একদম ফুললি ফ্রিকশনলেস ওরকম বানানো যায় না। আমরা না স্যার আমি খেলি না, আমার কাজিন এসে ইনস্টল করছিল, কয়দিন ছিল বাসায় তো ও কয়দিন খেলছে আর কি। আমি জাস্ট ওরকম মাঝে মাঝে ফিফা খেলতাম, ওইটাই। এরপরে এর থেকে বেশি ওরকম টাইম হয় না খেলা। এই যে আমি যে তোমাদের ক্লাস নিচ্ছি, ঠিক আছে, এই যে তোমাদের ক্লাস যে এক্স্যাক্টলি 6:30 তে শেষ হবে, আমার এই হলো রুটিন, যে 5টা থেকে 6:30 তোমাদের ক্লাস, 6:30 থেকে 7:45 এএস জ্যান ব্যাচ, এরপরে 7:45 থেকে 9টা A2 মে ব্যাচ, 9টা থেকে 10:30 অক্টোবরে একদিনে টানা 4টা এ লেভেলস এর ব্যাচ, বুঝছো? তো এরপরে বেসিক্যালি আজকে 10টা বাজে ছেড়ে দেবো, আজকে খেলা আছে তাই, কিন্তু ইভেন্চুয়ালি এরকম 10:30 পর্যন্ত টানা সামনে বসে থেকে এরপর ইভেন্চুয়ালি আর খেলা হয় না। আর আগে যখন নাকি কোচিং এ যে ক্লাস নিতাম তখন তো ইউনিভার্সিটি থাকতো, ইউনিভার্সিটি শেষে কোচিং, বাসায় ফেরত আসতাম 11টা বাজে, তো এর জন্য গেমস খেলার টাইম আর এখন পাই না তেমন বেশি, বুঝছো? ইনশাল্লাহ টাইম পাইলে তখন এরকম শুরু করব খেলা, সমস্যা নাই। ওকে, তো তাহলে ফ্রিকশন এন্ড নরমাল রিঅ্যাকশন ফোর্স নিয়ে আমরা ছোটখাটো একটু কথাবার্তা বলে রাখলাম, এন্ড ভিডিওতে তোমরা অলরেডি দেখছো যে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন কয়েকটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, কোন টাইপ অফ সারফেস গুলা কন্ট্যাক্টে আছে ওইসবের উপরে ডিপেন্ড করে, এমন টাইপের ব্যাপার। M1 এ আরো ভালো ডিটেইলসে পাবা। ইন দ্য নেক্সট ক্লাস আমরা, হ্যাঁ এক্স্যাক্টলি মুতাসিম, যখন ছোট ছিলাম তখন গেমিং পিসি কেনার মতো টাকা ছিল না, তো তখন ভাবছিলাম যে বড় হয়ে টাকা জমায় গেমিং পিসি কিনা ধুমায় গেমিং করবো আবার।
বড় হওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ টাকা আছে কিন্তু খেলার টাইম নাই, এটা হলো কথা। ওকে, সো তাহলে আমরা নেক্সট ক্লাসে নিউটনস লজ অফ মোশন গুলা নিয়ে কথা বলবো, ওখানে নতুন অনেকগুলো জিনিস আমরা শিখতে পাবো আর কি। ঠিক আছে, সো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।